করোনায় মৃতের সংখ্যা 13,000 ছাড়ালো, বাড়ছে সংক্রমণের হার। কোভ্যাক্স থেকে আসছে 10 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। সীমান্ত জেলাগুলোতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। রাজশাহীতে কঠোর লকডাউন, রাত থেকে বন্ধ হচ্ছে ট্রেন চলাচল। শেখ হাসিনার কড়া মুক্তি দিবসে গণতন্ত্রের নবযাত্রা, যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে, সামাজিক অসঙ্গতির সংখ্যা। সিলেট সহ দেশের 3 বেল্টই ভূমিকম্পের ঝুঁকিতে, স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলে প্রশিক্ষণের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। কোভিড-19-এ একদিনে 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা 13,000 ছাড়ালো। একদিনে শনাক্ত হয়েছে 2,454 জন। দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 13.24%। এদিকে কোভ্যাক্স থেকে 10,800,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কিছুদিন আগেও রাজধানী ঢাকা ছিল সংক্রমণের কেন্দ্র, তবে ভারতীয় ভেরিয়েন্টের কারণে সীমান্তে সংক্রমণ বেড়েছে আতঙ্ক। গেল 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 2,454 জন। এর মধ্যে রাজশাহী বিভাগে 682 ও খুলনায় 599 জন। ঢাকায় এই সংখ্যা 480। মারা যাওয়া 43 জনের সবচেয়ে বেশি রাজশাহীতে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 13,032। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার বিপরীতে সংক্রমণ হার বাড়ছে। গেল 24 ঘন্টায় এ হার বেড়েছে 13.24%, আর মৃতের হার 1.58%। সুস্থতার হার 92.59%। এদিকে কোভ্যাক্স থেকে 10,800,000 অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। বিজ্ঞপ্তি দিয়ে এই সুখবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের উপহারের 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা রোববার ঢাকায় এসে পৌঁছবে। ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বেইজিং এয়ারপোর্টে টিকার প্যাকিং শেষ হয়েছে। এর আগে 12 মে চীন প্রথম দফায় 5 লাখ টিকা উপহার দেয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্ত জেলাগুলোতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। হটস্পট রাজশাহীতে একদিনে 15 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে মহানগরীতে শুরু হয়েছে 1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন। মধ্যরাত থেকে বন্ধ থাকবে ট্রেন যোগাযোগ। এদিকে খুলনায় জারি করা হয়েছে 1 সপ্তাহের কঠোর লকডাউন। একদিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে 5, চাঁপাইনবাবগঞ্জে 6, ঠাকুরগাঁওয়ে মারা গেছেন 2 জন। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় আরও 15 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে 1 সপ্তাহে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। বন্ধ হয়ে গেছে দোকানপাট। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে বসেছে ভ্রাম্যমাণ আদালত। আগামী 7 দিন আমাদের কঠোর লকডাউন হবে। আমরা মহানগরবাসীকে রিকোয়েস্ট করতে চাই, বিনা প্রয়োজন ছাড়া আপনারা বাইরে কখনো বের হবেন না। রাজশাহীতে শনাক্তের হার বেড়ে হয়েছে 38.34%। মেডিকেল কলেজ হাসপাতালে 271 শয্যার করোনা ওয়ার্ডে ভর্তি 297 জন। রোগী বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এদিকে খুলনা জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। প্রতিদিন বিকেল 5টার পর বন্ধ থাকবে দোকান, শপিং মল, রেস্তোরাঁ। রোগী বৃদ্ধি পাওয়ায় শয্যা সংখ্যা বাড়ানো সহ সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 100 শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে এখন ভর্তি 140 জন। 24 ঘন্টায় মারা গেছে 5 জন। যশোরে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোচ পরিচালনা করছে প্রশাসন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার কিছুটা কমে হয়েছে 13.59%। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। ঠাকুরগাঁয়ে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী অন্য জেলাগুলোতেও বাড়ছে সংক্রমণ।
সংক্রমণ রোধে সাতক্ষীরায় কঠোর লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বগতি। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে 20%। কুষ্টিয়ায় সংক্রমণের হার কিছুটা কমে 14.01% দাঁড়িয়েছে। চলছে 7 দিনের লকডাউন। শেরপুর পৌরসভায় কঠোর লকডাউনের সময়সীমা বাড়ল 24শে জুন রাত 12টা পর্যন্ত। নওগাঁয় সংক্রমণের হার 21.45%। মুশফিকা নাজনীন, 21শে টেলিভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনা সবসময় আপোষহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার কারামুক্তি দিবসে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজধানীতে বিভিন্ন আয়োজনে আওয়ামী লীগ নেতারা বলেন, দিনটি শুধুই কারামুক্তি দিবস নয়, দিনটি বাংলাদেশের গণতন্ত্র মুক্ত দিবসও। আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। শেখ হাসিনার কারামুক্তি দিবসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিং থেকে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক সংগ্রামের ইতিহাস। 2007 সালের অন্ধকার সময়ের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, 16 জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেপ্তার করে গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করেছিল অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন অগণতান্ত্রিক অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ছিলেন বলেই নির্ভীক সেনানীর মতো এগিয়ে চলছেন বলেও মন্তব্য করেন তিনি। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন মনোভাব নিয়ে জাতীয় রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যাত্রা শুরু হয়। জনগণের মুক্তি আন্দোলনে জননেত্রী শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল জুলুম, অত্যাচার, নির্যাতন। রাজধানী কলাবাগান ক্রীড়াচক্র প্রাঙ্গণে শেখ হাসিনার কারামুক্তি দিবসে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা ও মিলাদ মাহফিলে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, 11 জুন শুধু কারামুক্তি দিবস নয়, প্রকৃতপক্ষে দিনটি গণতন্ত্র মুক্ত দিবস। প্রকৃতপক্ষে 11 জুন 2008 জননেত্রী শেখ হাসিনার মুক্তি দিবস নয়, 11 জুন হচ্ছে গণতন্ত্রের মুক্তি দিবস। আজকের দিনটি হচ্ছে গণতন্ত্রের মুক্তি দিবস। জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার মাধ্যমে সেদিন গণতন্ত্রের পায়ের শিকল পরিয়ে দেওয়া হয়েছিল। আর 11 জুন জনগণের আন্দোলনের প্রেক্ষিতে সেদিন জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই মুক্ত করেছিলাম। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বক্তৃতায় তিনি বলেন, 11 জুন শেখ হাসিনা মুক্ত হয়েছিলেন বলেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। আজকে জননেত্রী শেখ হাসিনা এই 2008 সালে 11 জুন মুক্তি পেয়েছিলেন বলেই কিন্তু বাংলাদেশ আজকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে। বিশ্ব রাজনীতিতেও শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। $600 মাথা পিছু আয় নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজকে আমাদের $2225 আমাদের উন্নীত হয়েছে। রিয়াজ সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। 1/11-এর অন্ধকার সময় গণতন্ত্র অবরুদ্ধ। আন্দোলনের মুখে 2008 সালের 11 জুন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দিনের অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে মুক্তি দিয়ে নির্বাচনের পথে হাঁটতে হয় সরকারকে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। বঙ্গবন্ধু কন্যার কারামুক্তির দিনটি অন্ধকার থেকে আলোয় ফেরার দিন। বাকিটা জানাচ্ছেন দীপু সারোয়ার। 2007 সালের 11 জানুয়ারি জরুরি অবস্থা জারি করে অন্তর্বর্তীকালীন সরকারের নামে ক্ষমতায় থাকা অসাংবিধানিক সরকার। ঘরবন্দি রাজনীতি, রাজনীতিকদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। শুরু হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণমুখী রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় 2007 সালের 16 জুলাই ভোরে ধানমন্ডির সুধা সদন থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার। গ্রেপ্তার করে প্রথমে তাকে ঢাকা মহানগর আদালতে নেওয়া হয়। সেখান থেকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে আটক রাখা হয় বঙ্গবন্ধু কন্যাকে।
শেখ হাসিনাকে কারাগারে আটকে রাখার ষড়যন্ত্র মেনে নেয়নি দেশবাসী। নির্যাতনে দমনের অপচেষ্টায় কাজ হয়নি। জোরালো হতে থাকে শেখ হাসিনার মুক্তির দাবি। এক পর্যায়ে কারা অভ্যন্তরে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলন নতুন মাত্রা পায়। আন্দোলনে ভীত হয়ে 11 মাস পর 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত সরকার। শেষ পর্যন্ত তার পক্ষে যে গণজোয়ার গড়ে উঠেছিল, তার ফলেই তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল 11 সরকার, এবং যে সরকারটিকে আমি অবৈধ বলেছি আগাগোড়া। সংবিধানে এমন সরকারের কোনো ধারা নেই। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে কার্যত অন্তর্বর্তীকালীন সরকারের আবরণে থাকা স্বৈর শাসকদের পতনের সুর বেজে ওঠে। নির্বাচন দিতে বাধ্য হয় তারা। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে। শুরু হয় গণতন্ত্রের নবযাত্রা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। 15 মাসের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে। শিশু কিশোরদের মনে বাসা বেঁধেছে বিষণ্ণতা। এই অবস্থা চলতে থাকলে বাল্যবিবাহ সহ সামাজিক নানা অসঙ্গতি দেখা যাবে। বিভিন্ন সংস্থার গবেষণাও সেই ইঙ্গিতই দিচ্ছে। সংকট সমাধানে এখন পরিকল্পনা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বে ধারাবাহিকের আজ শেষ পর্ব। করোনাকালে স্কুল কলেজ বন্ধ হওয়ার বেশ কিছুদিন পর সংসদ টিভিতে ক্লাস শুরু হয়। কিছু প্রতিষ্ঠান অনলাইনেও ক্লাস চালু করে। তবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ না থাকায় 68% শিক্ষার্থী সেবা বঞ্চিত বলে উঠে আসে গণসাক্ষরতা অভিযানের জরিপে। সম্প্রতি এডুকেশন ওয়াচের প্রতিবেদন বলছে, প্রাথমিকের 38% শিক্ষক মনে করেন বিদ্যালয় খুললেও শিক্ষার্থীর সংখ্যা কমবে, ঝরে পড়ার হার বাড়বে এবং 8.7% শিক্ষার্থী শিশুশ্রমে বাধ্য হবে। করোনাকালে যারা কাজে যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগই আর স্কুলে ফিরবে না। 2019 সালে প্রাথমিকে ঝরে পড়ার হার ছিল 17.9% আর মাধ্যমিকে হার ছিল 37.62%। ব্র্যাক, ইউএন উইমেন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যৌথ গবেষণার ফলাফল বলছে, করোনাকালে 77% কনের বয়স 18 বছরের নিচে। বাল্যবিবাহের হার বেড়েছে 26%। 2020 সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত 7 মাসে 13,886টি বাল্য বিবাহ হয়েছে। বাড়ছে কিশোর অপরাধ। সম্প্রতি ঢাকা ও কয়েকটি বিভাগীয় শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এ নিয়ে চিন্তিত অভিভাবকরা। করোনাকালে কম আয়ের মানুষগুলো এমনিতেই বিপাকে, বাধ্য হয়ে সন্তানদের কাজে দিয়েছেন। প্রথমত সামাজিক নিরাপত্তার কারণে, দ্বিতীয়ত হচ্ছে খাওয়াতে পড়াতে পারছে না, আয় কমে গেছে, অমুক হয়ে গেছে। তবু যদি বিয়ে দিয়ে মেয়েটাকে অন্যত্র পাত্রস্থ করা যায় তাহলে একটা খোরাকি কমে গেল। সেই সাথে চুরি চামারি বেড়ে গেছে। এই আশেপাশের থেকে তারা সন্ধ্যা হলে হাইজ্যাক করে। অন্যদিকে দেখছি যাদের বাবার অবৈধ পয়সা আছে, হোকা খাচ্ছে, তারপর সীসা খাচ্ছে। এগুলো তো একটা ভয়াবহ অবস্থায়। অভিভাবকরা জানান, অনলাইনে ক্লাস থাকায় মোবাইলে আসক্তি বাড়ছে। বিভিন্ন গবেষণা বলছে, দ্রুত ক্লাসে ফিরতে চায় 75% শিক্ষার্থী, 82% শিক্ষকও স্কুল খুলে দেওয়ার পক্ষে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ক্রমাগত শক্তি সঞ্চয়ের ফলে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের 3টি স্পট ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা সহ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণে সরকারি বেসরকারি উদ্যোগ বাড়ানোর পরামর্শ ভূতত্ত্ববিদদের। আর ভূমিকম্পের মতো দুর্যোগে উদ্ধার তৎপরতা ও ব্যবস্থাপনায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। মানিক শিকদারের রিপোর্ট। 29 মে থেকে 7 জুন 10 দিনে 8 বার কেঁপেছে সিলেট। ভূমিকম্পের কেন্দ্রস্থল আসাম ও সিলেটের ডাউকি বেল্ট। কয়েক শতাব্দী ধরে দেশের 3 দিকে 3 বেল্টে বিপুল পরিমাণ শক্তি সঞ্চার হয়েছে। ভূতত্ত্ববিদদের আশঙ্কা, এই 3 বেল্টেই যে কোনো সময় বড় মাত্রার ভূমিকম্প হতে পারে। বাংলাদেশ 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ইন্ডিয়া প্লেট, বার্মা প্লেট এবং উত্তরে হচ্ছে তিব্বত প্লেট। এইখানে যে সঞ্চিত শক্তি সেটা বের হয় নাই।
সেই শক্তিটা এখনও জমা হয়ে রয়েছে। যেখানে বাংলাদেশের অভ্যন্তরেই দুটো প্লেটের সংযোগস্থল এবং প্লেট দুটো খুবই সক্রিয়, তাহলে সেখানে স্বাভাবিকভাবেই আপনার ভূমিকম্প হবে। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস নির্ণয় পদ্ধতি আবিষ্কার হয়নি, কিন্তু সিলেটের ধারাবাহিক কম্পন বড় দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। তাই ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মহড়ার মাধ্যমে তার মানসিক মনোবলকে বৃদ্ধি করা এবং প্রশিক্ষণ দেওয়া যে হ্যাঁ এইটা হচ্ছে নিরাপদ জায়গা, এইখানে যেতে হবে। বড় বড় বুলডোজার কিনবে, এটা কিন্তু অনেক প্রস্তাব বিভিন্ন সময় এসছে আমার। আমরা বারবার বলেছি ভূমিকম্প সহনীয় যদি ভবন করা যায়, ম্যানেজমেন্টের উপর চাপটা কমে যাবে। তবে ওখানে ম্যানেজমেন্ট অবশ্যই লাগবে। রেস্ট যে 10% বা 50% মানুষকে উদ্ধার করার ব্যাপারটা আছে, ওখানে ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। এদিকে জাতীয় বাজেটে দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ভূমিকম্পর ক্ষেত্রে সেটার সাথে খুব ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করা, অ্যাকোমোডেশন গুলোকে চিহ্নিত করা, সেই ব্যবস্থাপনা, সেগুলোর জন্য একটা বড় কর্মপরিকল্পনা এবং সেই অনুযায়ী বাজেট। তো এই বিষয়গুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে একটা মিসিং থেকে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ভেরি সিম্পল অ্যাপস আপনার তৈরি হবে, প্রত্যেকটা সেলফোনে তারা সেটা ইনস্টল করে রাখবে। ভূমিকম্প যখন হবে ওই অ্যাপসের ওই বুটনগুলো টিপবে যে হ্যাঁ তার এলাকার অবস্থাটা কীরকম। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেখছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কোভিড পরবর্তী হার্ট ও কিডনি জটিলতায় খালেদা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দাবি। আবারও বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম, স্বস্তি নেই সবজির বাজারে। আবারও রাত 11:21 সংবাদ। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়াকে চিকিৎসা পরামর্শ দিচ্ছেন। করোনা থেকে সেরে উঠলেও তার কিডনি ও হার্টের সমস্যা রয়েছে বলে জানান তিনি। বলেন, চিকিৎসকদের মতে তার দেশে আর উন্নত চিকিৎসা সম্ভব নয়। যে বাংলাদেশের যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্য। ইটস নট এনাফ ফর হার ট্রিটমেন্ট। এবং তাদেরকে অ্যাডভান্স, তারা বারবার বলছেন যে তার যেটা দরকার, তার বয়স, তার অসুখগুলোর নিয়ে তার আসলে একটু আরও ফার্দার অ্যাডভান্স সেন্টারে যাওয়াটা তার খুব জরুরি ফর হার ট্রিটমেন্ট। আমরা সেটা বারবার বলেছি, সেটাই বলছি। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও ভোজ্য তেলের দাম। প্রকারভেদে কেজিতে চালের দর বেড়েছে 2 টাকা। লিটারে 5 থেকে 60 টাকা বেড়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 148 টাকায়। সবজির বাজারেও স্বস্তি নেই। সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নতুন চাল আসার পর কিছুটা কমেছিল দর, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে ফের চড়া চালের বাজার। প্রকারভেদে কেজিতে বেড়েছে 2 টাকা। চালের ডিলার যারা, তারা বলতে যে চালের দামটা একটু বাড়তি আছে, হয়তো 1 টাকা, কখনো কখনো পরের দিনে বলছে যে 2 টাকা বাড়ছে, মানে প্রতি কেজিতে 1 টাকা, 100 কেজিতে 200 টাকা। আর এক দফা বেড়েছে ভোজ্য তেলের দাম। 1 লিটারের বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে 148 টাকায়। কিন্তু বর্তমানে যে রেটটা আসছে সেটা একটু বাড়তি আসছে, 148 টাকা হইতে পারে বা 47 টাকা হইতে পারে, এরকম। স্বস্তি নেই সবজির বাজারেও। প্রায় সব ধরনের সবজির দাম চড়া। বিক্রেতাদের দাবি সরবরাহ কম, তাই দাম বেশি। কম কারণ মাল আসে কম। গাজর এখন বর্তমানে 100 টাকা কেজি বেচতে আছে, আর টমেটো 70-60 বেচতে আছে বর্তমানে। আর করলার দামটা একটু বেড়েছে। বাড়তি দামে অসন্তুষ্ট ক্রেতারা। সবকিছু দাম, একটা দামও কমায় না ওরা, এটাই অসঙ্গতি। শাকের আটি মনে করেন 20 টাকা বেশি, কাঁচা তরকারিটা 20 টাকা বেশি, সব কিছুই বেশি নেই। ইলিশের বাজার বাড়তি হলেও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে আগের দামে। 1400 টাকা, 1350 টাকা কেজি কি হোলসেল কিনে আনতে হচ্ছে, আমাদের 1500 টাকা কেজি বেচতে হয়। রুই কাতলা এখন বর্তমানে কিছুটা রেট কমতি, 300 টাকা কেজি, 350 টাকা কেজি, সময়তে 280 টাকা কেজি বিক্রি হয়। গরু ও খাসির মাংস এবং মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতিটা গরুতে 7-8 হাজার টাকা বেশিও নিচ্ছে। আমাদের মনে করেন যে ব্যবসার অবস্থা ভালো না, লাভও হচ্ছে না ঠিক মতন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।
শিশুকের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দেশের মাটি থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, রূপকল্প বাস্তবায়ন সহ ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশ। 444টি উপজেলার 11,693 জন প্রতিযোগিতা স্কুল প্রোগ্রামিংয়ে অংশ নেয়। অনুষ্ঠানে কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ঠাকুরগাঁওয়ের হরিপুরে সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার শ্যালকের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠেছে। এদিকে প্রতারণায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে ক্ষুব্ধ জনতা। এই ঘটনায় শ্যালকের বিষয়টি এড়িয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প 2-এর আওতায় ঠাকুরগাঁয়ের হরিপুরের ভাতুরিয়া রামপুর গ্রামে নির্মাণ করা হয় 936টি ঘর। ইতিমধ্যে 536টি ঘরে নির্মাণ কাজ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে, ভূমি ও আশ্রয়হীনদের বিনামূল্যে ঘর দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া কাউকে ঘর দেওয়া হচ্ছে না। 30,000, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি তোগুলো টাকা দিতে পারবো না, কিছু কমাই নেন। তখন শোনা আর কি আমি গরু বিক্রি করে 24,000 টাকা ওনার হাতে দিয়েছি। আমরা একটা ঘর নিচ্ছি আর কি, টাকা দিছি 15,000 টাকা। টাকা ছাড়া কোনো ঘর বাড়ি পায় না মানুষ, এর প্রমাণ কালকে ভাতুরিয়ায় পাওয়া গেছে। সরকার যেই বরাদ্দটা দিচ্ছে সেভাবেই হওয়া উচিত, সেটা না হয়ে সব থেকে নিম্নমানের কাজ হচ্ছে। এই ঘটনায় অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কালাম আজাদ নামে একজনকে আটক করে বিক্ষুব্ধ জনতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যালক তানবিন হাসানের নির্দেশে ওই এলাকায় 8-9 জনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। 9 জনের কাছ থেকে আমি 1,74,000 টাকা। আমরা সেই নামগুলো এখন বলতে চাচ্ছি না কৌশলগত কারণে, আমরা আমাদের ইনভেস্টিগেশন পরবর্তীতে এই নামগুলো প্রকাশ করব। এদিকে প্রতারণার সাথে শ্যালকের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে ঘর বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যে ঘটনাটি আপনারা শুনেছেন এটি অত্যন্ত দুঃখজনক। যে ব্যক্তিকে এই বিষয়ে আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে আমরা এর ফলো-আপ দিতে পারবো। এই ঘটনায় সাইদুল ইসলাম নামে এক ভুক্তভোগী হরিপুর থানায় মামলা করেছেন। আর অভিযুক্ত তানবিন হাসান পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবসে আলোচনা সভা মিলাদ মাহফিলের আয়োজন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব KM শহীদুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। বক্তারা বলেন, 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চেয়েছিল তৎকালীন অসাংবিধানিক সরকার। তবে জনগণের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তারা। বক্তারা বলেন, সেদিন বঙ্গবন্ধু কন্যার মুক্ত হয়েছিলেন বলেই আজ বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বে রোল মডেল। পরে শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম হাতিয়া সন্দ্বীপ রুটে যুক্ত হলো নতুন 2টি যাত্রীবাহী জাহাজ, জেটি না থাকায় ভোগান্তি। আবারও রাত 11:21 সংবাদ। চট্টগ্রাম হাতিয়া সন্দ্বীপ রুটে যুক্ত হয়েছে নতুন 2টি যাত্রীবাহী জাহাজ, কিন্তু ভোগান্তি কমছে না যাত্রীদের। নৌঘাটে নেই জেটি। তবে BIWTC বলছে, বন্দরের ড্রেজিং শেষ না হওয়ায় জেটি নির্মাণ করা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রাম থেকে নোয়াখালীর হাতিয়া ও সন্দ্বীপ রুটে BIWTCর বহরে যুক্ত হয়েছে 800 যাত্রী ধারণ ক্ষমতার MV তাজউদ্দিন আহমেদ এবং 500 যাত্রী ধারণ ক্ষমতার MV আইভি রহমান নামে 2টি জাহাজ। MV তাজউদ্দিন আহমেদ চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপ হয়ে হাতিয়া এবং MV আইভি রহমান কুমিরাঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে চলাচল করছে। নতুন এই জাহাজ দুটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি, ফলে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে। ইকো সাউন্ডার, তারপরে GPS, BSF, SSB, রাডার,
যা অত্যাধুনিক যা বর্তমানে জাহাজ চালানোর যত সহায়ক যন্ত্র সব কিছু এখানে বর্তমানে আছে। এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া রুটে নতুন জাহাজ চালু করা হলেও জেটি না থাকায় যাত্রীদের পড়তে হচ্ছে দুর্ভোগে। প্রথম জেটি থেকে নৌকা থেকে জাহাজে ওঠাটা একটু দুষ্কর হয়ে যায়। আমি এখন আমার মাকে অসুস্থ আনার জন্য যাচ্ছি, কি করে যে নামবো এটা আমার এখনই টেনশন কাজ করতেছে। এই জন্য জেটিটা হলে আমাদের জন্য বহুত উপকার হইতো, আমরা যাতায়াতের আর অসুবিধা হইতো। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে, বন্দর কর্তৃপক্ষের চলমান ড্রেজিং কার্যক্রম শেষ না হওয়ায় জেটি নির্মাণ করা যাচ্ছে না। পন্টুন আমাদের ঠিক আছে, আমাদের জেটি ঠিক আছে, আমাদের স্পাট রেডি করা আছে এবং এ ব্যাপারে কন্ট্রাক্টর নিয়োগ দেওয়া আছে। অর্থাৎ ড্রেজিং শেষ হওয়ার সাথে সাথেই আমরা একেবারে সুন্দর এবং সুষ্ঠুভাবে এই ঘাট পরিচালনার জন্য যা যা করা লাগবে আমরা সেটা করার জন্য প্রস্তুত আছি। উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 2 থেকে 3 টাকা। আমদানি বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পেঁয়াজ আমদানির অনুমতি না দেওয়ায় হিলি সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে 1 মাসেরও বেশি সময় ধরে আমদানি বন্ধ রাখে। এতে সরবরাহ কমায় পণ্যটির দাম বাড়তে থাকে। সম্প্রতি সরকারি ইম্পোর্ট পারমিট দেয়ায় আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দাম কমতে শুরু করেছে। একদিন আগেও কেজি প্রতি 30 থেকে 32 টাকা দরে বিক্রি হলে এখন তা কমে বিক্রি হচ্ছে 27 থেকে 30 টাকা দরে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনায় মৃতের সংখ্যা 13,000 ছাড়ালো, বাড়ছে সংক্রমণের হার। কোভ্যাক্স থেকে আসছে 10 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। সীমান্ত জেলাগুলোতে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। রাজশাহীতে কঠোর লকডাউন, রাত থেকে বন্ধ হচ্ছে ট্রেন চলাচল। শেখ হাসিনার কারামুক্তি দিবসে গণতন্ত্রের নবযাত্রা, যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিশোর অপরাধের ঝুঁকি বাড়ছে, সামাজিক অসঙ্গতির শঙ্কা। সিলেট সহ দেশের 3 বেল্টেই ভূমিকম্পের ঝুঁকিতে, স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে প্রশিক্ষণের তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন www.21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথে থাকুন।